দীপিকা পাড়ুকোনের কথা বললে কি আপনাদের পাঠানের দীপিকা পাড়ুকোন নাকি ফাইটারের দীপিকা পাড়ুকোনের কথা মনে পড়ে, নাকি ইয়ে জাবানি হে দিবানি, পিকু, রামলীলা, রামলীলা এইসবের দীপিকা পাড়ুকোনের কথা মনে পড়ে? আমার কিন্তু সেই সবে দীপিকা পাড়ুকোনের কথা মনে পড়ে যখন দীপিকা পাড়ুকোন সত্যি দীপিকা পাড়ুকোন ছিলেন, তার সুপার স্টারডম ছিল। মানে রামলীলা, ইয়ে জাবানি হে দিবানি, গলিও কা রাসলীলা, পিকু, সেই সময়কার দীপিকা পাড়ুকোনের কথা মনে পড়ে। কিন্তু পাঠান এবং ফাইটার মুভিও তো দীপিকা পাড়ুকোন করেছে, কিন্তু তার চর্চা কেন হচ্ছে না? তার সেই গ্লোরি কেন আবার সে ফিরে আসছে না? তিনি কোথায় হারিয়ে গেলেন? সেই বিষয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। 2007 সালে ওম শান্তি ওম সিনেমাতে শাহরুখ খানের বিপরীতে দীপিকা পাড়ুকোনের ফিল্ম জগতে ডেবিউ হয়। তারপরে সে অনেক সিনেমাই করেছে, কিন্তু সেরকম দাগ কাটতে পারেনি। তারপর 2012 সালে ককটেল সিনেমার মাধ্যমে সে আবার চর্চে আসে। 2013 সালে রেস 2, তারপরে সঞ্জয় লীলা বানসালি রামলীলা এবং শাহরুখ খানের সঙ্গে চেন্নাই এক্সপ্রেস সিনেমাটাতে সে আবার নিজের জায়গাটা ফেরত পেতে শুরু করে। এরপর 2014 সালে আসে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, 2015 সালে আসে হচ্ছে পিকু, এবং 2018 সালে গলিও কা রাসলীলা। এই সময়টা কিন্তু তার ক্যারিয়ারের গোল্ডেন পিরিয়ড ছিল। সেই সময় সে বিভিন্ন হিরোর সঙ্গে কাজ করেছে, কিন্তু সেই হিরোদের চর্চার পাশাপাশি তারও অভিনয় এবং তার চরিত্রের ব্যাপারে, মানে তার পর্দায় চরিত্রের ব্যাপারে প্রচুর আলোচনা হয়েছে, এবং সেই সময় ছিল তার সুপারস্টারডম। 2018 সালের পর থেকে কিন্তু দীপিকা পাড়ুকোনের সিনেমা, মানে অভিনয় কমে যেতে শুরু করে। 2018 পরে আবার সেই 2020 সালে ছাপাক সিনেমাটা আসে, যেটা একদমই ফ্লপ হয়। তারপর 2022 সালে গেহরাইয়া সিনেমাটা আসে, যেটা ওয়েব সিরিজে রিলিজ করেছিল। তারপর 2023 সালে আসে পাঠান, এবং 2024 এলো আপনার ফাইটার। এর মাঝে সে অনেক সিনেমা করে, যেমন জওয়ানি, ছোট রোল, তারপর 83 সিনেমাটাতে, সেটা তো ছোট রোল। কিন্তু 2018 সালে সেই যে চমক, সেই যে তার সুপার স্টারডম 2018 থেকে, এই 18 আগে 2013 থেকে শুরু করে 2012 থেকে, সেই সময়কার যে তার সুপার স্টারডম, সেটা কিন্তু আর তার ফেরত আসেনি। যতই সে ফাইটারে লিড হিরোইন হোক না কেন, পাঠানে লিড হিরোইন হোক না কেন, তার কিন্তু শাহরুখ খানের মতো তার রোলের ব্যাপারে চর্চা হয়নি, বা ফাইটারও কিন্তু ঋত্বিকের মতো তার ব্যাপারে চর্চা হচ্ছে না। শুনলে হয়তো আপনার আশ্চর্য হয়ে যাবেন, পুরো পাঠান সিনেমাটা অ্যারাউন্ড আপনার 2 ঘন্টা 28 মিনিটে, তার মধ্যে মাত্র 362 সেকেন্ড দীপিকা পাড়ুকোনের কথা ছিল। ভেবে দেখুন, দীপিকা পাড়ুকোনের ডায়লগ ছিল মাত্র 362 সেকেন্ড পুরো সিনেমাটাই জুড়ে। এবং শুধুমাত্র ফাইটারও, ওই পাঠানো না, এর পাশাপাশি ফাইটারও দেখবেন তার প্রচুর স্কিন শো আছে, তাকে প্রচুর স্কিন, মানে বিভিন্ন রকম ডিফারেন্ট সুইমিং কস্টিউম, এছাড়া লিপ কিস, এই সমস্ত কিন্তু আছে। কিন্তু এই সময়ের জন্য কিন্তু আমরা দীপিকা পাড়ুকোনকে মনে রাখতে চাই না। দীপিকা পাড়ুকোনকে আমরা একজন অভিনেত্রী হিসেবে মনে রাখতে চাই। এবং একটা কথা মানতে হবে যে ফাইটারে, যে পাঠানে যে তার স্কিন শো ছিল, সেটা তার প্রয়োজনীয়তা ছিল, কারণ তাকে পাঠানকে আকর্ষণ করতে হতো, সেই কারণে সে স্কিন শো করেছিল। কিন্তু তথাপি কথা কিন্তু মানতে অস্বীকার করার জায়গা নেই যে দীপিকা পাড়ুকোনের সেই যারা কিন্তু এই সিনেমার মাধ্যমে কিন্তু এত সাকসেস পাওয়ার, পাঠান এবং ফাইটার, ফাইটার যদিও সেরকম সাকসেসফুল হয়নি, কিন্তু তথাপি কিন্তু সে তার পূর্ণ জায়গা কিন্তু এখনো ফেরত পায়নি। একটা জিনিস বিশ্লেষণ করে দেখা যাবে যে যখন কোনো অভিনেত্রী নিজের স্টারডমের একদম চূড়ায় থাকে, সেই সময় যে হঠাৎ করে সে যদি অভিনয় করা বন্ধ করে দেয় বা সিনেমা কম করতে থাকে, তার কাছে কিন্তু অফারও আসতে কম থাকে। এটা ইন্ডাস্ট্রিতে প্রচলিত সত্য যে যদি আপনি 2-3খানা বড় বড় প্রজেক্ট ছেড়ে দেন, তাহলে কিন্তু ডাইরেক্টর আর প্রডিউসার এটা মনে করতে থাকে যে অভিনেত্রী হয়তো আর অভিনয় করতে সেরকম উৎসাহী নয়। এই ঘটনা কিন্তু প্রীতি জিন্টা এবং উর্মিলা মাতন্ডকরের ক্ষেত্রে ঘটেছিল। সেম ব্যাপারটাই কিন্তু দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও ঘটেছে, যে 2018 সালে সে যখন চপে ছিল, তখনই সে অভিনয় করা বন্ধ করে দেয়। এছাড়া সে একটা ভাবনা চিন্তা রাখতে থাকে যে মেল অ্যাক্টরদের সমান তার স্যালারি চাই। এই ব্যাপারটা কিন্তু অনেকটা, এই ব্যাপারটার জন্য তাকে কিন্তু অনেক সিনেমা ছাড়তে হয়েছে, এই কথা সে নিজে ইন্টারভিউতে শেয়ার করছে। এর ফলে কি হয়, ধীরে ধীরে লোকের মনের থেকে সে বিস্মিত হতে শুরু করে, এবং এর পাশাপাশি নতুন নতুন হিরোইনরা যেমন আলিয়া ভাট, কিয়ারা আদবানি উঠে আসতে শুরু করে, বিশেষত আলিয়া ভাট, এবং তার সেই জায়গাটা ধীরে ধীরে দখল করে নেয়। এই কথা মানতে হবে যে অভিনেত্রী জীবনটা কিন্তু যথেষ্ট শর্ট হয়, যদিও আগে অনেক শর্ট ছিল, এখন একটা বেড়েছে, কিন্তু যে গ্লোরি টাইমটা, যে সুপারস্টারডম টাইমটা, সেটা কিন্তু যথেষ্ট কম হয়। দেখবেন শ্রীদেবীর ক্ষেত্রেও তাই ছিল, মাধুরী দীক্ষিতের ক্ষেত্রেও তাই ছিল, কাজল, রানী মুখার্জি, করিনা কাপুর, প্রত্যেকের ক্ষেত্রে। ইভেন করিনা কাপুরকে দেখুন, এখনো কিন্তু তিনি কাজ করছেন, কিন্তু তার সেই যে সুপারস্টারডমের সময়টা ছিল, সেইটা কিন্তু এখন আর নেই। অবশ্যই তাকে নিয়ে কথা হয়, কিন্তু সে সেই রকম আর চর্চায় নেই।
অভিনয় অবশ্যই করছেন, বড় বড় রোলও করছেন, সেটা হয়তো সাকসেসও পাচ্ছে, কিন্তু তাকে নিয়ে সেই চর্চাটা আর হচ্ছে না, তার রোলটাকে নিয়ে আর চর্চা হচ্ছে না, যেটা আলিয়া ভাটকে নিয়ে এখন। তাহলে কি ধরে নিতে হবে দীপিকা পাড়ুকোনও তার যে শোনার সময় সেটাকে কি পেরিয়ে এসছে? আমাদের কিন্তু সেরকম মনে হয় না। যদিও দীপিকা পাড়ুকোনের পরবর্তী সিনেমা কালকি 2898 এডি এটা এবং এর পাশাপাশি সিঙ্গাম এগেন, এই দুটো কিন্তু পুরোপুরি ডিফারেন্ট ক্যারেক্টার এবং তাতে কিন্তু যথেষ্ট তার মানে রোলটা যথেষ্ট ছাপ রাখার মতন আছে। যেরকম পিকুতে তার লেডি ওরিয়েন্টেড রোল ছিল, এখন যদিও বেশিরভাগ ডাইরেক্টররা লেডি ওরিয়েন্টেড সিনেমা বানাতে পছন্দ করছেন না, মানে তারা সাহস পাচ্ছেন না, কারণ অডিয়েন্স ইসের পরে যে করোনার পর থেকে বিলকুল একদম পরিবর্তন হয়ে গেছে এবং যেসব লেডি ওরিয়েন্টেড যে সিনেমাগুলো বেরোচ্ছে সেগুলো ওয়েবে রিলিজ করছে। সেখানে যদি এখন দীপিকা পাড়ুকোন সেই পুরোনো দিনের মতন লেডি ওরিয়েন্টেড সিনেমা চান, তাহলে কিন্তু তার পক্ষে পাওয়াটা কঠিন এবং এর পাশাপাশি কমার্শিয়াল সিনেমাতে তার সেই পুরোনো গ্লোরিটা এখন হয়তো তিনি ফেরত পেতে পারেন এই সিনেমার মাধ্যমে, যে কালকে 2898 এডি আর এই সিঙ্গাম এগেন। এখন দেখার যে দীপিকা পাড়ুকোন তার পুরোনো দিনের সোনালী সময়টা আবার ফিরে পান, নাকি তিনি তার পুরোনো সোনালী সময়টা অলরেডি অতিক্রম করে এসেছেন বলে যেটা আমরা মনে করছি সেটাই সত্যি হয়ে দাঁড়ায়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।